ইরানের সামনে আর কোনো বিকল্প নেই, শুধু আরো শক্তিশালী হতে হবে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের বিধ্বংসী সংঘাতের পর ইরানের সেনাপ্রধান যুদ্ধোত্তর পরিস্থিতিতে তেহরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন আশঙ্কা তৈরি করেছে। জুন মাসের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাতারে যুক্তরাষ্ট্র ব্যবহৃত আল উদেইদ এয়ারবেস সহ কয়েকটি কৌশলগত স্থাপনায়। ভয়াবহ সংঘাতে প্রাণ হারায় অন্তত 935 থেকে 1190 জন ইরানি, আহত হন আরও 4000-এরও বেশি। নিহতদের মধ্যে ছিল 38 শিশু ও 132 নারী। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রে নিহত হয় 29 ইসরায়েলি, আহত হয় 3200-র বেশি মানুষ। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি দুই পক্ষকেই নতুন যুদ্ধের প্রস্তুতিতে ঠেলে দিয়েছে। হাতামি বলেন, আমাদের এমন সেনাবাহিনী চাই যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। ইরানের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান আমাদের সবসময়ই আক্রমণের লক্ষ্য বানিয়েছে, তাই শক্তিশালী হওয়া আমাদের জন্য আরও জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি E3 দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে আগস্টের শেষে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের স্ন্যাপব্যাক ব্যবস্থা চালু করতে পারে। এতে কার্যত পুরনো সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। অক্টোবরেই মেয়াদ শেষ হতে যাচ্ছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এর, ফলে অনিশ্চয়তা আরও তীব্র। এদিকে গুঞ্জন উঠেছে সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে একটি থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে ইসরায়েলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটন এ নিয়ে কিছু বলেনি, তবে এ খবর আঞ্চলিক টেনশনকেও আরও উস্কে দিয়েছে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জ্যাক নেরিয়া স্থানীয় এক রেডিওতে বলেছেন, মনে হচ্ছে নতুন যুদ্ধ অনিবার্য। ইরান এই অপমান অনেকদিন মেনে নিতে পারবে না। ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা ও চিকিৎসা প্রশিক্ষণের ব্যবস্থাকে আরও আধুনিক করা হবে। তেহরান চাইছে যুদ্ধের ক্ষত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কোনো হামলা প্রতিরোধ করতে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের শক্তিশালী হওয়ার ঘোষণা কেবল আত্মরক্ষার বার্তা নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এক অঘোষিত হুঁশিয়ারি। আগামী দিনে JCPOA ভেঙে পড়লে বা E3 দেশগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে মধ্যপ্রাচ্যে আরেক দফা বড় সংঘাত শুরু হতে পারে। আর তাই এখন সব দৃষ্টি স্থির জাতিসংঘ ও কূটনৈতিক আলোচনার টেবিলে। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে তৈরি হচ্ছে এক অদ্ভুত সমীকরণ। আন্তর্জাতিক মঞ্চে যাদের নাম শুনলেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরে, সেই 3 পরমাণু শক্তিধর দেশের নেতারা এবার এক ছাতার নিচে আসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রকে ছাড়া এই 3 পরশক্তির এক হওয়া ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি প্রশ্ন তৈরি হয়েছে, কোন দিকে যাচ্ছে বিশ্ব? এই 3 নেতার এক হওয়া যুক্তরাষ্ট্রকে কি ইঙ্গিত দিচ্ছে, এটা নিয়েও চলছে আলোচনা। 3 শক্তিধর নেতা হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দীর্ঘদিন ধরেই এই 3 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও পশ্চিমাদের ওপর ক্ষোভ ও স্বার্থের কারণে এবার তারা একসঙ্গে শক্তি প্রদর্শনে নামছেন, এমন ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তাদের আসন্ন বৈঠক কেবল প্রতীকী সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বিশ্ব রাজনীতির পালাবদলের ইঙ্গিত বহন করছে। আগামী সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ের টিয়ানানমেন স্কয়ারে এক জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। দিনটি ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 1945 সালের 3রা সেপ্টেম্বর টোকিওতে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল জাপান। সেই স্মরণীয় দিনে নিজেদের আধুনিক সমরাস্ত্র ও সামরিক শক্তি প্রদর্শন করবে চীন। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এখানেই শেষ নয়, চীনের মিত্র রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারাও যোগ দেবেন এই প্যারেডে। উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো। পশ্চিমা শিবিরে সামান্য ভিন্ন সুর আনার মতো করে অনুষ্ঠানে থাকবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, যিনি একমাত্র ইউরোপের নেতা হিসেবে যোগ দিচ্ছেন।
পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওয়ান শিকও রয়েছে অতিথিদের তালিকায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই আয়োজন নিছক কোনো স্মারক দিবস নয়, বরং এর মধ্যে দিয়ে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একত্রে বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং কোরীয় উপদ্বীপের উত্তেজনা মিলিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের সঙ্গে তাদের বিরোধ এখন তুঙ্গে। ফলে এই তিন দেশের ঐক্য শুধু প্রতীকী নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতির শক্তি ভারসাম্য পাল্টে দিতে পারে। এখনও স্পষ্ট নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কুচকাওয়াজে যোগ দেবেন কিনা, তবে তিনি উপস্থিত হলে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের কূটনীতিকে নতুন মাত্রা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, এক ছাতার নিচে তিন পরাশক্তির মিলন কেবল ইতিহাসের স্মৃতিচারণ নয়, বরং বিশ্ব রাজনীতির মোড় ঘোরানোর সম্ভাবনাময় সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে বেইজিংয়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ সামরিক কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে এই সম্মিলন শুধু ইতিহাসের স্মরণ নয়, বরং এশিয়ার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তির নতুন বার্তাও। কিম জং উনকে আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৩ সেপ্টেম্বর ভিক্টোরি ডে কুচকাওয়াজে যোগ দিতে কিমের বেইজিং সফর হবে ২০১৯ সালের পর প্রথম চীন সফর। করোনা মহামারীর পর উত্তর কোরিয়ার নেতা বিদেশ সফরে খুব সীমিত ছিলেন। ২০২৩ সালে তিনি কেবল রাশিয়ার দূরপ্রাচ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। এবার একসঙ্গে একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ তার কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকলেও বেইজিং ও মস্কোর সঙ্গে সামরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করায় ওই চাপ অনেকটা ভেঙে পড়েছে। কিম এবার চীনের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়ার পাশাপাশি রাজনৈতিক সমর্থনও পেতে চান, কারণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকলেও ইউক্রেন যুদ্ধ শেষ হলে মস্কো থেকে প্রাপ্ত সহায়তায় সীমাবদ্ধতা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে কিমের এই সফরের পেছনে কূটনৈতিক আরেকটি প্রেক্ষাপটও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একাধিক আলোচনার অভিজ্ঞতা আছে। এবার তিনি হয়তো আবারও আলোচনার দরজা খোলা রাখতে চীনের সহযোগিতা চাইছেন। তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের যে কোনো প্রস্তাব উত্তর কোরিয়া নাকচ করেছে। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের উপস্থিতি নতুন কূটনৈতিক বার্তা বহন করছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে প্রায় বিচ্ছিন্ন রাশিয়া এখন চীনের মঞ্চকে ব্যবহার করছে তার অন্তরঙ্গ মিত্র হিসেবে দাঁড় করাতে। চীনের বর্ণনায় রাশিয়া হল কৌশলগত অংশীদার। আগত সফরকে ক্রেমলিন ইতিমধ্যেই অভূতপূর্ব হিসেবে আখ্যায়িত করেছে। চীনের এই আয়োজনকে ঘিরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন। সেখানে ২০টিরও বেশি দেশের নেতা একত্র হবেন। এর মধ্য দিয়ে চীন স্পষ্ট বার্তা দিচ্ছে, এশিয়ায় যুক্তরাষ্ট্রের একক প্রভাব তারা আর মেনে নিতে রাজি নয়। কিম জং উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর একসঙ্গে মঞ্চে উপস্থিতি নিঃসন্দেহে বৈশ্বিক কূটনীতির জন্য বড় বার্তা। এটি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস স্মরণ নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটকে ঘিরে নতুন করে তৈরি হওয়া শক্তির ভারসাম্যেরও প্রতীক। সামনে এই ত্রিভুজ জোট এশিয়ার ভূ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্র। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আইএসআইএস এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাশিয়া, তুরস্ক ও আজারবাইজানের শত শত নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ইরাক। ইরাক সরকার বলছে, এই বিদেশিরা হয় সরাসরি আইএসআইএস এর সঙ্গে যুক্ত, নয়তো সেই সন্ত্রাসী সংগঠনের পরিবারের সদস্য। ইরাকের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৬২৫ জন বিদেশি ও তাদের ৬০ জন সন্তান ইরাকে বন্দী। এর বেশিরভাগের বিরুদ্ধে আইএসআইএস এর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। যাদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ বা গণহত্যার মতো অপরাধ নেই, তাদেরই ফেরত পাঠানোর উদ্যোগ চলছে।
ISIS এর উত্থানের সময় 2014 সালে মসুল দখলের পর প্রায় 50,000 বিদেশি জঙ্গি সিরিয়া ও ইরাকে প্রবেশ করে। সংগঠনের তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার আশায় তারা যোগ দিয়েছিল। অনেকেই সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের উপর গণহত্যা ও নারীদাসী বানানোর মতো অপরাধে সরাসরি জড়িয়ে পড়ে। 2017 সালে মসুলে ISIS পরাজয়ের পর এসব বিদেশির একটি বড় অংশ ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। তবে এদের সংখ্যা সিরিয়ার শিবিরগুলোর তুলনায় কম। আল-হোল শিবিরেই এখনও হাজারো ISIS পরিবারের সদস্য আটক রয়েছে। বড় চ্যালেঞ্জ হলো বিদেশি সরকারগুলো তাদের নাগরিকদের ফেরত নিতে অনিচ্ছুক। বিশেষ করে ইউরোপের দেশগুলো 8 বছর ধরে এ ধরনের দায়িত্ব নিতে এড়িয়ে যাচ্ছে। ফলে ইরাক ও সিরিয়ার উপরই এই বোঝা চাপছে। ইরাক বলছে কারাগারে ভিড় সামলানো এখন আর সম্ভব হচ্ছে না, তাই বিদেশিদের ফেরত নেওয়ার জন্য নিজ নিজ দেশকে এগিয়ে আসতেই হবে। তবে কূটনীতিকরা সতর্ক করেছেন এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ কেবল ইরাকের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সঙ্গে জড়িত। কারণ যদি বিদেশি নাগরিকদের প্রশ্ন অমীমাংসিত থেকে যায়, তা ভবিষ্যতে নতুন করে জঙ্গিবাদের ঝুঁকি তৈরি করতে পারে। অসংখ্যবার ফোন করেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নাগাল পাচ্ছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম যেন ট্রাম্পকে পাত্তাই দিচ্ছেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎকালে এই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি এই বছরই কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সময় ও সুযোগ হলে অবশ্যই দেখা করব। এ বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এতে করে দেশটি কঠিন মার্কিন শুল্ক থেকে কিছুটা রেহাই পায়। তবে পারমাণবিক শক্তি, সামরিক খরচ এবং দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এখনও দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট লি একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন, যেখানে মার্কিন কর্মকর্তা ও দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই সফরের সময় দক্ষিণ কোরিয়ার সরকারি বিমান সংস্থা কোরিয়ান এয়ার বোয়িং কোম্পানির কাছ থেকে 103টি বিমান কেনার ঘোষণা দেয়। এটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্ডার। ট্রাম্পের মন্তব্যের পর উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরে উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটন আসলে কোরিয়ার উপদ্বীপ দখল করতে চায় এবং এর আশেপাশের দেশগুলোকেও নিশানায় রেখেছে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি বারবার কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা করে যাচ্ছেন, যদিও কিম এখন পর্যন্ত সাড়া দেননি। ট্রাম্প 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে কিমের সঙ্গে কয়েকবার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে তাদের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। উত্তর কোরিয়ার অর্থনীতি অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও পারমাণবিক প্রতিরক্ষা দিয়ে সহায়তা করে। তবে ট্রাম্প অতীতে উত্তর কোরিয়াকে টাকা বানানোর মেশিন বলে উল্লেখ করেছেন, যারা মার্কিন সেনাবাহিনীর নিরাপত্তা সুবিধা নিয়ে ফায়দা তোলে বলেও তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে অবস্থা এমন হয়েছে যে ট্রাম্পকে উত্তর কোরিয়া সম্ভাব্য হুমকি হিসেবেই দেখছে। অতীতে যতবারই সৌজন্য সাক্ষাৎ করেন না কেন, এবার কিম তাকে দুর্জন ভেবে হয়তো তার থেকে দূরেই থাকতে চান। তড়িঘড়ি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই তিনি খুঁজছেন এমন এক গ্র্যান্ড ডিল যা একদিকে বিশ্বকে দেখাবে শান্তির কূটনীতি, আর অন্যদিকে প্রমাণ করবে তিনি এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোচক। কিন্তু বড় প্রশ্ন হলো, কিম জং উন কি আগের মতোই ট্রাম্পের কথায় রাজি হবেন, নাকি এবারও শক্তিশালী হয়ে দাঁড়াবেন যুক্তরাষ্ট্রের মুখোমুখি? ওয়াশিংটনে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র বলছে, কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানো এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক
রাজনৈতিক পরীক্ষা। তার দাবি, কিম জং উনের সঙ্গে সরাসরি আলাপ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। 2018 সালে সিঙ্গাপুর আর 2019 সালে ভিয়েতনামে আলোচিত বৈঠকের স্মৃতি তিনি আবার ফিরিয়ে আনতে চান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেই সময় কিম ছিলেন এখনকার তুলনায় দুর্বল এবং আন্তর্জাতিক চাপের মধ্যে। এখন পরিস্থিতি ভিন্ন। উত্তর কোরিয়ার হাতে রয়েছে আরও উন্নত পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। ট্রাম্প অবশ্য আশাবাদী। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও দারুণ এবং কিম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্পের আমলে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবেন না। তবে বিশ্লেষকরা এটিকে দেখছেন কূটনৈতিক নাটক হিসেবে, কারণ কিমের বক্তব্য সবসময় ব্যর্থ। তিনি শান্তির হাত বাড়ান, আবার মুহূর্তেই মিসাইল উৎক্ষেপণ করে হুঁশিয়ারিও দেন। এই সমীকরণ আরও বেশি জটিল হয়েছে চীন ও রাশিয়ার কারণে। বেইজিং ও মস্কোর সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। কিম যদি আবার ট্রাম্পের টেবিলে বসেনও, তার পেছনে থাকবে শি জিনপিং আর ভ্লাদিমির পুতিনের পরামর্শ। তাই ওয়াশিংটনের কূটনৈতিক চাল এবার আগের মতো একতরফা হবে না, বরং আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে এক অঘোষিত জোটকেই। তাইওয়ান ইস্যু ও ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটে ব্যস্ত অবস্থাতেই ট্রাম্পকে এখন উত্তর কোরিয়া ফ্রন্ট সামলাতে হচ্ছে। তার প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যদি কিম জং উনকে বোঝানো না যায়, তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব মারাত্মকভাবে কমে যাবে, আর সেটিই হবে চীন ও রাশিয়ার জন্য কূটনৈতিক জয়। তবে উত্তর কোরীয় উপদ্বীপের ইতিহাস বলছে এখন পর্যন্ত কোনো বৈঠকই চূড়ান্ত সমাধান দেয়নি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্প কি এই বৈঠক দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন, নাকি সত্যিই চান শান্তি চুক্তি? অন্যদিকে উত্তর কোরিয়ার নেতার জন্য এ বৈঠক হবে মর্যাদা অর্জনের সুযোগ। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে এক শক্তিশালী রাষ্ট্রনেতা হিসেবে প্রতিষ্ঠা করার এটিই বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও কিম জং উনের এই বৈঠক যদি সত্যি অনুষ্ঠিত হয়, তবে তা বিশ্ব রাজনীতিতে নতুন এক অধ্যায় খুলবে। তবে অনেকে সতর্ক করেছেন, কূটনীতির মঞ্চে হাসি আলিঙ্গনের দৃশ্য যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, বাস্তব রাজনীতির কঠিন সমীকরণ সহজে বদলাবে না। শান্তি আসবে কি আসবে না সেটি নির্ভর করছে ট্রাম্পের কূটনৈতিক মেধা আর কিমের অপ্রত্যাশিত পদক্ষেপের উপর। বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে চীন ও রাশিয়ার পারস্পরিক সম্পর্ককে সবচেয়ে স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে রাশিয়ার নিম্নকক্ষ ডুমা এর চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভি। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বৈশ্বিক শান্তির একটি স্থিতিশীল উৎস। তার ভাষ্যমতে দুই দেশকেই পারস্পরিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে। গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ করতে হবে, প্রকৃত বহুপক্ষীয়তাকে সমর্থন দিতে হবে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। একসময় সমাজতান্ত্রিক মিত্র থাকলেও চীন ও রাশিয়ার সম্পর্কে ওঠানামার ইতিহাস রয়েছে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর থেকে বেইজিং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চীন কখনোই রাশিয়ার এই যুদ্ধের নিন্দা করেনি কিংবা মস্কোকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায়নি। পশ্চিমা দেশগুলোর ধারণা, চীন নীরবে রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তা করেছে। তবে চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে আসছে। বেইজিং নিয়মিতভাবে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইউক্রেনকে অস্ত্র দিয়ে পশ্চিমা দেশগুলো সংঘাতকে দীর্ঘায়িত করছে বলেও অভিযোগ জানিয়ে আসছে।
চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে এবার আবারও চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আগামী সপ্তাহান্তে উত্তর চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর আগে একাধিকবার তারা একে অপরের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের গভীর সম্পর্ক থাকার কথা উল্লেখ করেছেন। চলতি মাসের শুরুতে এক ফোন আলাপে শি জিনপিং পুতিনকে বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা চীন স্বাগত জানায়। এই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন পুতিন। বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খোঁজা। তবে বৈঠকের পর শান্তি আলোচনা দৃশ্যত কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। শান্তি আলোচনায় অগ্রগতি না আসলেও চীন রাশিয়ার সম্পর্কে কোনো ফাটল ধরেনি। তাদের বন্ধুত্বই যেন এই অশান্ত বিশ্বের সবচেয়ে স্থিতিশীল অবস্থায় আছে। রাশিয়াকে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প। হুমকি ধামকি বৈঠক কোনো কিছুতেই যুক্তরাষ্ট্র আটকাতে পারেনি রাশিয়াকে। সর্বশেষ জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের উদ্যোগ নেন ট্রাম্প। সেটাতেও না বলে দিয়েছেন পুতিন, উল্টো ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছেন। ট্রাম্প ঘোষণা করেছিলেন ২ সপ্তাহের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের কথাই এবার জানা গেল। যুক্তরাষ্ট্র এবার যুদ্ধের ঘোষণা দিল রাশিয়ার বিরুদ্ধে। তবে এই যুদ্ধ সমর যুদ্ধ নয়। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। আমি অর্থনৈতিক বিষয়ে কথা বলছি, কেননা আমরা কোনো বিশ্বযুদ্ধে জড়াতে যাচ্ছি না। একজন সাংবাদিক প্রশ্ন করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে পরিণতি ভোগ করতে হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমার মনে যা আছে তা খুবই গুরুতর। যদি আমাকে তা করতেই হয় তবে আমি ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চাই। ট্রাম্প আরও বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্য খারাপ হতে চলেছে, তবে আমি তা চাই না। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ স্থগিত রেখেছেন ট্রাম্প। সম্প্রতি ২ পরাশক্তি দেশের নেতা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠক করেন। ট্রাম্প বলে আসছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি আলোচনা চান। জেলেনস্কি নীতিগতভাবে এই ধরনের আলোচনায় সম্মত হলেও পুতিন স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ বন্ধ করতে মস্কোর শর্ত মেনে নিলে আলোচনা সম্ভব। এদিকে মস্কোর শর্ত মানতে নারাজ জেলেনস্কি। কিছুদিন আগে ট্রাম্পও বলেছিলেন জেলেনস্কির উচিত রাশিয়ার শর্ত মেনে নেওয়া, কারণ রাশিয়া অনেক শক্তিশালী দেশ। তবে ট্রাম্পের এই কথার সপ্তাহ না পেরুতেই তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ২ সপ্তাহের সময় বেঁধে দেন। ট্রাম্পের ঘোষিত সময় শেষ হওয়ার আগেই রাশিয়ার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি রাশিয়ায় সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেন তাহলে সেটা বড় যুদ্ধের দিকে যাবে। এমনকি আরেকটি বিশ্বযুদ্ধ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যে কারণে সরাসরি যুদ্ধে না গিয়ে ট্রাম্প কৌশলী যুদ্ধ হিসেবে বাণিজ্য যুদ্ধকে বেছে নিচ্ছেন। তবে সরাসরি হোক বা বাণিজ্য যুদ্ধ কোনোটাই সহজ হবে না, কারণ শেয়ানে টক্কর লেগেই যাবে। বোদ্ধাদের মতে যুক্তরাষ্ট্রের মিত্ররা যেমন শক্তিশালী, শত্রুরাও তাই। রাশিয়ার মিত্র হিসেবে চীন, উত্তর কোরিয়া, ইরান রয়েছে। মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক বড় দেশও রাশিয়ার মিত্র। ফলে যে কোনো যুদ্ধে এবার বেশ ঘাম ঝরাতে হতে পারে ট্রাম্পকে। ভবিষ্যতের ভাবনা ভাবাই বুদ্ধিমানের কাজ। এবার তুরস্ক যেন সেই উপদেশ মেনেই দেশ জুড়ে বাংকার বানানো শুরু করে দিয়েছে। বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি দেখে আগে ভাগেই যেন ব্যবস্থা নিয়ে রাখছে তুরস্ক। বলা তো যায় না কে কখন আক্রমণ করে বসে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি তুরস্ককে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। ক্রমবর্ধমান যুদ্ধ ও সংকটের ঝুঁকি বিবেচনায় দেশটি একটি জাতীয় বোমা আশ্রয় কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা তুরস্কের 81টি প্রদেশে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মূল প্রেরণা হিসেবে কাজ করেছে তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমির এক সাম্প্রতিক প্রতিবেদন। গত মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েলের সুসংগঠিত ও কার্যকর আশ্রয়কেন্দ্র নেটওয়ার্কের কারণে যুদ্ধকালীন সময়ে তাদের নাগরিকদের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কম ছিল। ইরানের প্রায় 1000 মানুষের প্রাণহানি যেখানে ঘটেছে, সেখানে ইসরায়েলে নিহত হয় মাত্র 28 জন। এই পরিসংখ্যান তুরস্কের নিরাপত্তা পরিকল্পনাকারীদের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এরপর পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাষ্ট্রীয় আবাসন উন্নয়ন সংস্থা টোকিকে আশ্রয় কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেয়। ইতোমধ্যে আঙ্কারা সহ কয়েকটি শহরে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। তুরস্কের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি জানায়, এই প্রকল্পের আওতায় নির্মিত আশ্রয় কেন্দ্রগুলো হবে আধুনিক, টেকসই ও বহুমুখী ব্যবহারের উপযোগী। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রবেশযোগ্য এসব বাংকার শুধু যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা এমনকি পারমাণবিক হুমকির সময়েও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বর্তমানে তুরস্কে কার্যকর কোনো আশ্রয় কেন্দ্র অবকাঠামো নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলো আন্তর্জাতিক বা মৌলিক নিরাপত্তা মানদণ্ড পর্যন্তও পৌঁছায়নি। ফলে এই প্রকল্প বাস্তবায়নের আগে ইসরায়েল, জাপান ও সুইজারল্যান্ডের সফল আশ্রয় কেন্দ্র মডেলগুলোর বিশ্লেষণ করা হয়েছে, যাতে বিশ্বমানের নিরাপদ বোমা আশ্রয় কেন্দ্র তৈরি করা সম্ভব হয়। তুরস্কের জন্য আশ্রয় কেন্দ্র সংক্রান্ত নীতি একেবারে নতুন কোনো বিষয় নয়। 1987 সালে শেল্টার রেগুলেশনের আওতায় নির্দিষ্ট আকারের ভবনে আশ্রয় কেন্দ্র রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এই নীতির বাস্তব প্রয়োগ তেমনভাবে দেখা যায়নি। বাস্তবে দেখা গেছে, অনেক অ্যাপার্টমেন্ট বা আবাসন প্রকল্পে আশ্রয় কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করা হয়েছে পার্কিং লট কিংবা গুদামঘর হিসেবে। তুরস্কের এবারের উদ্যোগ সেই দীর্ঘ উপেক্ষিত নিরাপত্তা শূন্যতা দূর করার প্রয়াস। মেট্রো স্টেশন সহ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোকে আশ্রয়ের কাজে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। তাদের লক্ষ্য একটাই, তুরস্ক যেন যে কোনো সংকটে নিজের নাগরিকদের রক্ষায় প্রস্তুত থাকে। হঠাৎ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী, আর তাতেই নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। অনেকেই বিষয়টিকে ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত বলে মনে করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হওয়ায় ছাড়ছেন অনেকে। ভিওরি নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের অনেকেই এখন দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন। ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগাম সময়সূচির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য সরানো শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছে। জানা গেছে, নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে। সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরে স্থানান্তর করা হচ্ছে, আবার কিছু সেনা প্রতিবেশী এক আরব দেশে পাঠানো হচ্ছে। তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল, সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে।
ইরাক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাগদাদের কর্মকর্তারা জানাচ্ছেন তারা ঘনিষ্ঠভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বিদেশি সেনারা ইরাক ছাড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ নেওয়া এই পদক্ষেপে সেই সময়সূচি ভেঙে গেছে। এতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় নতুন অগ্রাধিকার দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে ইরাক সরকার বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে অভিবাসন নীতি কঠোর হয়ে গেছে। অবৈধ অভিবাসীদের উপর চাপ বৃদ্ধি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ এবং শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপের ফলে অনেকে নিজেদের অনিরাপদ মনে করছেন। আর এ কারণে মার্কিন নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্বের দিকে ঝুঁকছেন অনেকে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও উন্নত জীবনের খোঁজে আমেরিকায় আগত মেক্সিকান অভিবাসীরা নতুন নিয়মের কারণে ভীত ও উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে বহু মানুষ নিজের শেকড়ে ফিরে যেতে ও মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করতে আগ্রহী। মেক্সিকোর তিওয়ানা শহর সম্প্রতি আই এম মেক্সিকো শিরোনামে একটি বড় ক্যাম্পেইন চালু করেছে। এই কর্মসূচি মূলত মেক্সিকান বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব প্রদান করতে শুরু করেছে। ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিকরা মেক্সিকোর নাগরিক হিসেবে বিভিন্ন সুবিধা পাবেন এবং তাদের নিরাপত্তা ও আইনি অধিকার সুরক্ষিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল হোয়াইট হাউসে একটি বড় বৈঠক হচ্ছে। প্রেসিডেন্ট নিজে সেটার নেতৃত্ব দেবেন। আমরা একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে কাজ করছি যা আগামী দিনগুলোতে তুলে ধরা হবে। তবে এই পরিকল্পনার বিস্তারিত কিছু জানানো হয়নি। উইটকফের এই মন্তব্য আসে এমন সময় যখন সাংবাদিকরা জানতে চান গাজা যুদ্ধ শেষ হলে সেই পরবর্তী দিনের জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কিনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন গাজার জনগণকে প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পুনর্বাসিত করা যেতে পারে এবং যুক্তরাষ্ট্র ওই ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা গড়ে তুলতে পারে। ট্রাম্পের এ কথা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রাম্প মনে করেন প্রথমে প্রায় 20 লাখ বাসিন্দাকে অন্য দেশে পুনর্বাসিত করতে হবে। এরপর গাজা উপত্যকার ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা পরিষ্কার করে সেখানে সমুদ্র তীরবর্তী আবাসন গড়ে তোলা যেতে পারে, যা তিনি মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে কল্পনা করেন। ট্রাম্পের ভাষায় গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর বিরাট সুযোগ রয়েছে। রিভিয়েরা বলতে এমন এক উপকূলীয় অঞ্চলকে বোঝানো হয় যেখানে মনোরম প্রকৃতি, সমুদ্র তীর, হালকা আবহাওয়া এবং পর্যটনের জন্য বিলাসবহুল সুবিধা থাকে। এটি সাধারণত অবকাশ যাপনের জন্য জনপ্রিয় এলাকাকে বোঝায়, যেখানে অভিজাত রিসোর্ট, সৈকত ও অবকাশ যাপন কেন্দ্র গড়ে ওঠে। এটি মূলত ইতালির লিগুরিয়া উপকূল এবং ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি অঞ্চল, যা সুন্দর আবহাওয়া, মনোরম সৈকত এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। এই এলাকাকে ফরাসি রিভিয়েরা, কোট দ আজুর ও ইতালীয় রিভিয়েরা নামে ডাকা হয় এবং এটি অনেকের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। তার এই প্রস্তাবে প্রশংসা জানিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইউরোপীয় ইউনিয়ন ও একাধিক আরব দেশ ট্রাম্পের পরিকল্পনার কড়া সমালোচনা করে। স্টিভ উইটকফ মঙ্গলবার তার আলোচিত পরিকল্পনার বিস্তারিত না জানালেও বলেন, আমি বিশ্বাস করি মানুষেরা দেখে বুঝতে পারবে পরিকল্পনাটি কতটা শক্তিশালী এবং সদিচ্ছায় পরিপূর্ণ। 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার মাধ্যমে গাজা যুদ্ধের সূচনা হয়। ইসরায়েলি সূত্রের ভিত্তিতে এএফপি জানায় ওই হামলায় 1219 জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় অন্তত 62,819 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় জাতিসংঘ, যারা এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
টানা 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। 90%-এরও বেশি স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে। একদিকে দখলদার ইসরায়েলকে গাজা দখলের নির্দেশ দিয়ে অন্যদিকে এ নিয়ে হোয়াইট হাউসে বৈঠকের নামে প্রহসন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলকে যুক্তরাষ্ট্র ভিন্নভাবে গ্রাস করার ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় পাকিস্তান পাঞ্জাব প্রদেশের 3টি নদীর তীরবর্তী এলাকা থেকে অন্তত 1,50,000 মানুষকে সরিয়ে নিয়েছে। ভারত মাধুপুর বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সোমবার এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সম্প্রতি প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানই প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বাঁধ থেকে পানি ছাড়লে পাকিস্তানের কৃষিভিত্তিক প্রাণকেন্দ্র পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলকে দেশটির খাদ্যশস্য উৎপাদনের মূল ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মে মাসে একটি স্বল্পমেয়াদী সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে, যা ছিল সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে ভারতের পানি ছাড়ার ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, তারা হঠাৎ করে ভারতের কাছ থেকে একটি বার্তা পান, যেখানে জানানো হয় ভারতের পাঞ্জাব অঞ্চলের মাধুপুর বাঁধ দ্রুত পরিপূর্ণ হয়ে উঠছে এবং সেখান থেকে অতিরিক্ত পানি ছাড়া হবে। ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিতভাবেই বাঁধ পরিপূর্ণ হয়ে গেলে পানি ছেড়ে দেয়, যা স্বাভাবিকভাবেই পাকিস্তানি নদীগুলোয় প্রবাহিত হয়। তবে এবার আগাম সতর্কতার কারণে পাকিস্তান প্রস্তুতি নিয়েছে। ভারত সরকারের একটি সূত্র জানায়, তারা নির্দিষ্ট কোনো বাঁধের নাম উল্লেখ করেনি, তবে প্রবল বৃষ্টির কারণে তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে সতর্ক করেছে। ভবিষ্যতে আরও সতর্কবার্তা পাঠানো হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতির উপর নির্ভর করছে। এর আগে রোববার ভারত জানায়, প্রবল বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের নদীগুলোতে বড় ধরনের পানির প্রবাহ আসতে পারে। এ বিষয়ে তারা ইসলামাবাদকে সতর্ক করেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানায়, ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করা 3টি নদী রাবি, শতদ্রু ও চেনাব এখন মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার মুখোমুখি। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মাজার হোসেন বলেন, আগামী কয়েকদিনে ভারত সীমিত পরিমাণে বাঁধ থেকে পানি ছাড়বে। এ কারণে 3টি নদীর তীরে অবস্থিত শত শত গ্রাম থেকে লোকজনকে আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।